আজকে এখন আলোচনা করা হবে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস কিভাবে চিনব? আমরা জেনেছি যে সমাসের ব্যাসবাক্যের পূর্বপদ বা পরপদের অর্থ সমাসবদ্ধ পদে প্রকাশ পাচ্ছে কি পাচ্ছে না তার উপর নির্ভর করে আমরা কোনটি কী সমাস এগুলো চিনতে পারি। সেক্ষেত্রে যে সমাসের ব্যাসবাক্যের পরপদের অর্থ সমাসবদ্ধ বা সমস্ত পদে প্রতীয়মান হয় এবং বিভিন্ন বিভক্তি চিহ্ন দিয়ে বা বিভক্তির সাহায্যে আমরা বুঝতে পারি যে এটি কোন কারকের মতো অর্থ বোঝাচ্ছে, তখন সেই সমাসকে বলা হয় তৎপুরুষ সমাস। যেমন এই সমাস পড়তে গেলে কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, না তৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ, এইগুলো যখন ব্যাখ্যা করে পড়তে হবে তার আগে অন্তত কর্ম তৎপুরুষ পড়তে গেলে কর্মকারক, করণ তৎপুরুষ পড়তে গেলে করণকারক, নিমিত্ত তৎপুরুষ পড়তে গেলে নিমিত্তকারক, অপাদান তৎপুরুষ পড়তে গেলে অপাদানকারক, অধিকরণ তৎপুরুষ পড়তে গেলে অধিকরণকারক পড়ে নেওয়া প্রয়োজন। তাহলে কারকের ওখানে অর্থটা যদি বোঝা যায় তাহলে তৎপুরুষের এই ভাগগুলো বুঝতেও সুবিধা হবে। আরও দুটো তৎপুরুষ সমাস আছে, সম্বন্ধ তৎপুরুষ আর উপপদ তৎপুরুষ। সম্বন্ধ পদ চিনতে পারলে সম্বন্ধ তৎপুরুষও চেনা সহজ হয়ে যায়। তাহলে যে সমাসের ব্যাসবাক্যের পরপদের অর্থ সমাসবদ্ধ পদে বজায় থাকে বা প্রতীয়মান হয় বা প্রকাশিত হয় এবং বিভক্তি দ্বারা চিহ্নিত বিভিন্ন কারক সম্পর্ক প্রকাশ পায়, সেগুলোকে আমরা তৎপুরুষ সমাস বলে থাকি। যেমন এই মুহূর্তে একটা উদাহরণ, দা কাটা। দা মানে ওই কাটারির মতো আকৃতি বিশিষ্ট একটা অস্ত্র, তাহলে দা দ্বারা কাটা। এবার ঢেঁকি ছাটা, ঢেঁকি দ্বারা ছাটা বা ঢেঁকিতে ছাটা। এখন ঢেঁকি ছাটা চাল হয়, দা কাটা গাছ, তাহলে এখানে দা কাটা এটা একটা শব্দ, তাহলে দা দিয়ে কাটা, তাহলে এখানে পরপদের অর্থ কাটা, এটাকেই বোঝানো হচ্ছে, তাই এটি করণ তৎপুরুষ সমাস। বিলেত ফেরত, বিলেত থেকে ফেরত, এখানে ফেরত এসেছে সেই অবস্থাকে বোঝানো হচ্ছে, কিন্তু কোথা থেকে ফিরেছে না বিলেত থেকে, বিচ্ছিন্ন হয়েছে, অপাদানের অর্থ প্রধান, সেই কারণে এটি অপাদান তৎপুরুষ সমাস। তো এইভাবে উদাহরণগুলো বুঝে বুঝে পড়লে আমার মনে হয় যে নিজের ধারণা অনেক স্পষ্ট হবে। যেটা একটু কঠিন লাগবে সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ শব্দটা বোঝার আগে বুঝতে হবে যে শব্দ গঠনের অন্যতম যে পদ্ধতি প্রত্যয়, সেই প্রত্যয় করতে গিয়ে আমরা উপপদ শব্দটার সাথে পরিচিত হই। যেমন গৃহস্থ, গৃহে স্থিত যে, উপপদ তৎপুরুষ সমাসের ব্যাসবাক্যটা এই ধরনেরই হয়। এবার এই যে স্থিত, এই স্থিত শব্দটা তৈরি হয়েছে বা গঠিত হয়েছে স্থা ধাতুর ত প্রত্যয় করে। এই স্থা ধাতুর ত প্রত্যয় স্থিত, তাহলে এটা হলো কৃদন্ত পদ, মানে স্থা হচ্ছে একটা ধাতু, ত হচ্ছে কৃত প্রত্যয়, তার কৃত প্রত্যয় অন্তে আছে যার, সেই শব্দকে বলে কৃদন্ত শব্দ। এই স্থিত কৃদন্ত শব্দের পূর্বে রয়েছে গৃহ, এই গৃহ শব্দটি হয়ে গেল উপপদ। তো উপপদের সাথে কৃদন্ত পদের যখন সমাস হয় তখন সেই সমাসকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। না তৎপুরুষ আছে, যে ব্যাসবাক্যের প্রথম পদটি নাবাচক হবে এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হবে তাকে বলা হবে না তৎপুরুষ সমাস। ব্যাপ্তি তৎপুরুষও দেখবে যে অপাদান তৎপুরুষ। উদাহরণগুলো এবারে পড়ে পড়ে বুঝবে।